মেঘালয়ে আসার জন্য কিন্তু সবথেকে শর্টকাট রাস্তা ছিল বাংলাদেশের উপর থেকে। যদি আমরা বাংলাদেশের উপর থেকে আসতাম তাহলে 500-600 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা মেঘালয়ে পৌঁছতে পারতাম। সাইড দিয়ে এমন লোকজন আচমকা বেরিয়ে পড়ছে না, যে স্পিডে থাকলে কন্ট্রোল করা কিন্তু ভীষণ চাপের। পুরো আকাশ ক্লিয়ার, আর আমাদের লেফট সাইডে মেঘগুলো জমে আছে দেখো, নিচে নদী, উপরে ব্রিজ, আর দূরের পাহাড়গুলোকে কতটা দারুণ লাগছে দেখো। পুরো ইউ হয়ে উঠছে দেখো, বাসটা উঠবে দেখো, ঘুরেই পুরো সোজা উপরে। আমরা যে যাচ্ছি এইটা হচ্ছে আসাম, আর রাইট সাইডে যে রাস্তাটা আসছে ওটা হচ্ছে শিলং। ওরে বাবা, গুড আফটারনুন সকলকে। মেঘালয় সিরিজের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা একটা টোল ট্যাক্সের সামনে বসে জাস্ট খাওয়া দাওয়া করছিলাম। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। টাইম হচ্ছে 12টা 20, আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া করা কমপ্লিট। এই কাকাদের সাথে এখানে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। কাকাদের রুটি চলছে এখনও রান্না করা। চলিয়ে আতে हैं फिर, থ্যাংক ইউ। আর ঠিক এই ঢালাপাড়া টোল প্লাজার সামনেই আমরা দাঁড়িয়েছিলাম। ওকে চলো, তো এখান থেকে আমরা কন্টিনিউ করবো। এবারে 160 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে গুয়াহাটির। দেখাচ্ছে তো 3:38-এর মধ্যে আমরা পৌঁছে যাব। তো এখানে কিন্তু আমরা বেশ খানিকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি। চলো এবারে আর কোনো রেস্ট না, এবারে ট্রেনে দিতে হবে আমাদেরকে। তো এই ট্রিপে এখনও পর্যন্ত আমি মাত্র দুবারই ফিউল আপ করিয়েছি। আজকে এখনও পর্যন্ত 3টে কাঁটা তেল রয়েছে, তো সামনে আমাকে আবারও ফিউল আপ করাতে হবে। আসামে কিন্তু তেলের দাম অনেকটাই কম, তোমাদের সেটাও দেখাবো যে আসামে পেট্রোলের লিটার কত করে চলছে এখন। সম্ভবত 97 কি 98 এরকমই কিছু চলবে। গুয়াহাটি 124 কিলোমিটার। আহা, এই ফ্লাইওভারটা একদম নিউলি ওপেন হয়েছে, দেখো খালি। আর এই নতুন ফ্লাইওভারগুলো উঠতে না যা অসম্ভব সুন্দর লাগে, কারণ টারম্যাক রোডটা পুরো ব্ল্যাকিস্ট থাকে, তার মধ্যেই সাদা সাদা বর্ডার, দারুণ দারুণ। হ্যাঁ, তার উপরে যদি এরকম ঘুরে ঘুরে যেতে হয় তাহলে কোনো কথাই হবে না। সাইড দিয়ে এমন লোকজন আচমকা বেরিয়ে পড়ছে না, যে স্পিডে থাকলে কন্ট্রোল করা কিন্তু ভীষণ চাপের। আমি সেই কারণেই সবসময় চেষ্টা করি যে মিডিল দিয়ে যাবার। তবে মিডিল দিয়ে গেলে আবার একটা রিস্কি থাকে, যে পিছন থেকে যে চার চাকাগুলো আসছে সেগুলো আমাদের থেকে আবার ডবল স্পিডে হুস হাস করে বেরোচ্ছে। সমস্যা এগুলো কিন্তু। হাইওয়ে রোডে যখনই পার হবে এদিক ওদিক তাকিয়ে তবে পার হতে হয়, না তাকিয়ে যেদিক খুশি চলে গেলেই হলো, এরকম একটা ব্যাপার। इतने तेजस्वी लोग हैं हमारे पास। শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার কিন্তু বেশ কিছু শর্টকাট রাস্তা গুগল ম্যাপ আমাদের দেখিয়েছিল, তবে আমি ওর মধ্যে একটা শর্টকাটও ব্যবহার করিনি, কারণ গুগলের শর্টকাট মানে আমি জানি নয় পাড়া গলির ভিতরে ঢুকিয়ে দেবে, আর না হলে সামনে গিয়ে দেবো নদী টদী পড়ে গেছে, তখন অতটা যে যাবো সেটাই লস। তো তোমরা যদি এইসব রাইডগুলো করো তো শর্টকাট একদম নেওয়ার চেষ্টা করো না, মেন হাইওয়ে ধরে যাওয়ার চেষ্টা করবে। হয়তো একটু রাস্তা বেশি হবে, হয়তো একটু টাইম বেশি লাগবে, কিন্তু তোমাদের জার্নিটা একদম সেফ হবে। এবং তোমরা অনেক সময় কি হয় যে শর্টকাটের থেকে তাড়াতাড়িও পৌঁছে যেতে পারো, কারণ হচ্ছে একটা যে শর্টকাটের রাস্তার কন্ডিশান খুবই খারাপ থাকে। হাইওয়ে রাস্তা জোড়াতাপ্পি দেওয়া রাস্তা আর কি। এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স আছে আর 109 কিলোমিটার। 109 কিলোমিটার আগে থেকে এইরকম রাস্তা। আরে বাবা, মধ্যখানে আবার বড় বড় গাড়িটাও আছে। টাইম হচ্ছে এখন 1:32, আর আমরা কিন্তু 105 কিলোমিটার দূরে আছি গুয়াহাটি থেকে। তো এখানে একটু দাঁড়িয়েছি, কারণ অনেকক্ষণ টানা গাড়ি চালিয়েছি, গাড়ি ওভারহিটিং হয়ে যাচ্ছে আমার। তো গাড়িকে একটু রেস্ট দিতে হবে, তার সাথে আমাদের নিজেরও রেস্ট দিতে হবে। তো চলো আগে আমরা এখানে 5 মিনিট রেস্ট নেবো, তারপর আবার জার্নিটা কন্টিনিউ করবো। 2000 years later, আমরা এখানে 10-15 মিনিটের রেস্ট নিয়েছি, নিয়ে আর এই বেরোলাম। তো এদিকে রোদ আছে, সিনেমাটা গরম কিন্তু নেই, যার জন্য অনেকটাই কিন্তু বাঁচোয়া। যদি গরম থাকতো তাহলে এই টাইমটাতে বাইক চালানো ভীষণ চাপের। রোড কন্ডিশন মাঝে মাঝে খারাপ হচ্ছে, মাঝে মাঝে ভালো হচ্ছে, এই সব চলছে আর কি। সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে আমাদের রাইড চলছে এখন। পুরো আকাশ দেখো, পুরো আকাশ ক্লিয়ার। আর আমাদের লেফট সাইডে
মেঘগুলো জমে আছে দেখো, পুরো পাহাড়েতে মেঘগুলো জমে রয়েছে, পুরো সাদা সাদা হয়ে আছে। তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেঘের দেশে এন্টার করতে চলেছি। আসামকে ছেড়ে আমরা ঢুকে যাব মেঘালয়। এইখান থেকে দেখেই কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট লেভেল কাজ করছে ভাই। দেখো কত সুন্দর লাগছে, পুরো আকাশ ফাঁকা, নীল আকাশ, আর সামনে দেখা যাচ্ছে পুরো মেঘ আর মেঘ। টাইম হয়ে গেছে 1:46, আর এখনো পর্যন্ত 99 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। এই সমস্ত ফ্লাইওভারগুলো একদম নতুন হয়েছে। আগে যে ফ্লাইওভারটা গেলাম সেটাও নতুন ছিল, এইটাও নতুন। আমার এখানে বাইকে চার্জার লাগানো ছিল, চার্জারটা দেখতে পাচ্ছি এখন আবার কাজ করছে না, কী কারণ আবার কে জানে। আবার দাঁড়িয়ে একবার দেখতে হবে আমাকে। বেশ ভালোই চার্জ উঠছিল মোবাইলে, চার্জার না থাকলে ভীষণই সমস্যা। যদিও আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে। একটু ভালো রাস্তা পেয়েছি। এর আগে যে রাস্তায় আসছিলাম জায়গায় জায়গায় গাড্ডা গুড্ডি টাপিয়ে দেওয়া, তার উপরে 6টা 8টা করে বাম্পার একসাথে করে রেখেছে। ভীষণ চাপের মধ্যে রাইড করে এসেছি। তো এখন মোটামুটি একটু ভালো রাস্তা পেয়ে বেশ ভালো লাগছে। আরে বাবা, এই দেখো এখানেও রয়েছে, এখানে আবার 6টা করে 12টা আবার করা আছে। বাসগুলো যাচ্ছে দেখেছো, যেদিক খুশি এইদিকে যাওয়া মাঝে এইদিকে ঢুকে যাবে, ওইদিকে যাওয়া মাঝে এদিকে ঢুকে যাবে। এখান থেকে আমরা ফিউল আপটা করাবো আগে। তো আমার 2 কাঁটা তেল রয়েছে, দেখা যাক কত তেল যায়। আবার এখানে 98.78 লিটার, 655 টাকার তেল গেছে, 6.64 লিটার। A few moments later. টাইম হচ্ছে 2:32, আর আমাদের ফিউল আপ করানো কমপ্লিট। এখানেই দাঁড়িয়ে জল টল সব ভরে নিয়েছি আমরা। চলো এবারে বেরোই এখান থেকে। এখনও পর্যন্ত 76 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, আর সূর্যের আলোটা এত সামনে থেকে আসছে যে চোখ রাখা যাচ্ছে না। ওরে বাবা, এই হাইওয়ের মধ্যে এত স্পিড ব্রেকার দেওয়া রয়েছে, বিরক্ত লাগছে বাইক চালাতে ভাই। একটুখানি করে যাচ্ছি, গিয়ে 6টা 8টা করে বাম্পার করে রেখেছে। এইভাবে হাইওয়ে হয়? তো মেঘালয়ে আসার জন্য কিন্তু সবথেকে শর্টকাট রাস্তা ছিল বাংলাদেশের উপর থেকে। যদি আমরা বাংলাদেশের উপর থেকে আসতাম তাহলে 500-600 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা মেঘালয়ে পৌঁছতে পারতাম। খুব কষ্ট যে বলা। যেহেতু আমরা ঘুরে ঘুরে শিলিগুড়ি থেকে আবার রাইট সাইড নিয়ে এদিকে আসতে হচ্ছে, সেই কারণে কিন্তু মানে অনেক রাস্তা শেষই হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমরা যতই চাইছি তাড়াতাড়ি গুয়াহাটি পৌঁছাবো, তারপরের জার্নি আমরা ওখান থেকে শুরু করবো আবার, মানে হচ্ছেই না ভাই। এখনও 69 কিলোমিটার প্রায় বাকি আছে। তো 3টে নাগাদ কিন্তু আমাদের গুয়াহাটিতে ঢুকে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় এখনও পর্যন্ত প্রায় 50-60 কিলোমিটার বাকি। তো এখন রাস্তা কন্ডিশন যেভাবে রয়েছে, সেই রাস্তাতে স্পিডে চালানো, বিশেষ করে আমাদের মতন এইসব গাড়ি চালানো ভীষণ চাপের। যাদের হাই সিসির বাইক হবে তারা তো সব গাড্ডাগুড্ডি মানছে না, উড়িয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ওইভাবে উড়িয়ে বেরোই তো আমাদের সকালের আর কিচ্ছু থাকবে না। পরে মেঘালয় থেকে বাড়ি গিয়ে আবার সব চেঞ্জ করতে হবে আমাকে। তো এখানকার আসামি ভাষা কিন্তু একদম অন্যরকম। মানে আমরা যে র লিখি, রয়ের নিচে পুটকি থাকে। আমি একটা জায়গায় দেখলাম নবাবপুর না কি লেখা ছিল, ব লিখে আর তার পেট কেটে দিলে ওটা হচ্ছে র। মানে এটা একদম ইউনিক জিনিস, আমি এটা জানতাম না। যদিও নিচে ইংলিশে লেখা আছে নবাবপুর, আর উপরে আসাম ভাষায় লেখা রয়েছিল নবাবপুর। তো আমি ভাবলাম যে বানান ভুল করে লিখেছে না, রয়ের পুটকিটা উঠে গেছে। আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম, দেখছি যে না, রয়ের পুটকি নেই, বয়ের পেটটা কাটা আছে। নতুন জায়গায় গেলে এইসব জিনিসগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগে। পাহাড় যেন আমাদের থেকে দূরে এগিয়ে চলে যাচ্ছে ভাই। পাহাড় কি আমাদের থেকে পালাচ্ছে নাকি আমি বুঝতে পারছি। যতই গাড়ি টানছি পৌঁছাচ্ছি না, আর পাহাড়ও দেখতে পাচ্ছি না। খুব কষ্ট যে বলা। প্রথমে শিলিগুড়ির পরে পাহাড় থেকে তো মনটা বেশ খুশি হয়ে গেছিলো। তারপর থেকে যে হাইওয়ে ধরেছি, যাচ্ছি, শেষ আর হয় না, আর পাহাড়ের কোনো দেখাই নেই। এইদিকে রাস্তা আবারও খারাপ হয়ে গেল। মধ্যখানে একটু ভালো রাস্তা পেয়েছিলাম। গরু, বাপরে বাপ, রাস্তার মধ্যখানে যেভাবে গরুটা এসে গেছিলো ভয় লেগে গেছে ভাই। স্পিডের মধ্যে গরু ছাগল চলে এলে खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। কিচ্ছু করার নেই আর।
টাইম হচ্ছে এখন 3:30 আর আমরা দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। গাড়িটা আবার গরম হয়ে গেছে। আর এখানে দাদা কী করছে, লজ্জাপতি গাছের লজ্জা দেখছে। লজ্জাপতি গাছগুলো তোমার দেখায় একবার, হাত দিলে পুরো নিয়ে যাচ্ছে। আমি জঙ্গলে হাত দিয়েছিলাম, অতটা মানে সেন্সিটিভভাবে কাজ করছিল না। এইখানে দেখো, এই দেখো এই গাছটা পাতাটা রয়েছে, হাত দিলে দেখো, এই দেখো পুরো শুয়ে পড়লো। গাছ রয়েছে, আমি হাত দেবো দেখো একবার, টাচ করা মানে পুরো পাতা কিন্তু নিয়ে যাচ্ছে একদম। এই একটা আছে, সব রাস্তার ধারে ধারে লজ্জাপতি গাছ ভর্তি এইদিকে। আর লজ্জাপতি গাছের ফুলটাকে দেখো একবার, এই যে লজ্জাপতি গাছের ফুল, এই দেখো পুরো শুকনো হয়ে গেল। জ্যান্ত গাছ, জ্যান্ত গাছ। তো আমরা 10-15 মিনিট আরও দাঁড়াবো, দাঁড়ানোর পর রাইডটা কন্টিনিউ করবো। এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স 40-45 কিলোমিটার মতন বাকি আছে। A few moments later. তো টাইম হচ্ছে 3:32 আর আমরা এখান থেকে বেরোচ্ছি এবারে। 10 মিনিটের রেস্ট নিয়েছি, বেশি না। তো এরকম 10 মিনিট 15 মিনিটে যদি আগে থেকে আমরা রেস্ট নিয়ে আসতাম তাহলেই ভালো হতো। আমরা যেখানে দাঁড়িয়েছি আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়েছি। আজকের জার্নিটা যেরকম টানা হয়েছে এরকম কোনো দিন টানা হয়নি। তো ফাইনালি গাইস, পাহাড়ের দর্শন কিন্তু আমরা পেয়ে গেছি। আর গুয়াহাটির ডিস্টেন্স আছে এখান থেকে মাত্র 26 কিলোমিটার, যেতে টাইম লাগবে 34 মিনিট। চলো, সূর্যমামা এদিকে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর অস্ত যাওয়ার প্রস্তুতি নেওয়ার সাথে সাথেই কিন্তু ঠান্ডাও বাড়ছে। কোথাও দাঁড়িয়ে আমাদের একটু পরেই জ্যাকেটটা পরে নিতে হবে। তো একটু আগে পর্যন্ত আমরা সবাই যেন ঝিমাচ্ছিলাম, মানে শুধু হাইওয়ে দেখে দেখে পুরো বোর হয়ে যাচ্ছিলাম। আর এদিকে জাস্ট নাজারাটা একেবারে পাহাড়ই পাহাড় ভাই। আর সূর্যি মামা জাস্ট ওইদিকে অস্ত যাচ্ছে পাহাড়ের উপরে, দারুণ লাগছে দেখতে। আমরা কিন্তু পাহাড়ে ওটা স্টার্ট করে দিয়েছি অলরেডি, হালকা হালকা উপরের দিকে উঠছি। এই দেখো, এই হচ্ছে পাহাড়ের একটা মজা। ওইদিকে সূর্য আলো ছিল, আর আমরা জাস্ট লেফট সাইডে নিলাম মানেই পুরো সূর্যমামা পুরো আড়াল হয়ে গেল। গুয়াহাটি থেকে আর মাত্র 9 কিলোমিটার দূরে রয়েছি। আর রাস্তার কন্ডিশন দেখো, পুরো জামজট ভর্তি হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। এতক্ষণ আমরা ফাঁকায় রাইড করে আসছিলাম, আর এদিকে খালি 4 চাকা লরি ভর্তি, মানে গাড়ির স্পিড 30-40-এও তোলা যাচ্ছে না। ওয়াও, ও মাই গড, নিচে নদী, উপরে ব্রিজ, আর দূরের পাহাড়গুলোকে কতটা দারুণ লাগছে দেখো। আর এদিকে সূর্যি মামার কালার কিন্তু পুরো কমলা লেবুর রঙের হয়ে গেছে। তো তোমাদের এই সিনটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই করে জানিও আমাকে। এই ব্রিজটা কিন্তু বেশ লম্বা একটা ব্রিজ। তো জামও হচ্ছে, কারণ সরু, তার মধ্যে এত গাড়ি ঘোড়ার চাপ হলো, জাম তো এমনিই হবে। আর সেই দূরে দেখো পাহাড়গুলোর উপরে ঠিক পুরো মেঘ বসে রয়েছে, সম্ভবত ওই দিকেই হচ্ছে মেঘালয়। নদীটার কী নাম আমার ঠিক জানা নেই। আর এই পাশে ঘরগুলো আছে দেখো, ডিপ সবুজ পুরো পাহাড়, তার মধ্যে সাদা লাল মানে কালারের ঘরগুলো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। এদিকের পাহাড়গুলো, একটা পাহাড় শেষ হয়েছে আর একটা পাহাড় শুরু, একটা শেষ আবার শুরু। শিলং হচ্ছে 105 কিলোমিটার, গোলপাড়া হচ্ছে এই রোডটা। তো আমরা সোজা যাচ্ছি শিলংয়ের দিকে। তো খানিকক্ষণ আসার পরে কিন্তু এরকম সুন্দর একটা রাস্তা পেয়েছি, জামজট একদম নেই, সামনে পাহাড় দেখা যাচ্ছে। ট্রেনে যেতে হবে আমাদের, কারণ আমাদের ডেস্টিনেশন কিন্তু গুয়াহাটি নয়, আমাদের ডেস্টিনেশন আরও আগে। যতদূর আমরা আজকে ট্রেনে রাখতে পারবো, কালকে সাইট সিন করতে কিন্তু ততটাই সুবিধা হবে। টাইম হচ্ছে এখন 4:38 আর আমরা ফাইনালি গুয়াহাটি পৌঁছে গিয়েছি। আমাদের পিছনেই জাস্ট গুয়াহাটিকে আমরা বাইপাস করে বেরিয়ে গেছি। আর এখান থেকে জোড়াবট হচ্ছে 19 কিলোমিটার, খানাপাড়া হচ্ছে 11 কিলোমিটার, সোনাপুর 29 কিলোমিটার। আর এখান থেকে আমি উমিয়াম লেক মেরেছি, 81 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে উমিয়াম লেক। গুয়াহাটিতে কি নেই ভাই, সমস্ত কিছু তোমরা গুয়াহাটিতে ফ্যাসিলিটি পাবে। KFC থেকে শুরু করে ম্যাকডোনাল্ড সব। গুয়াহাটিকে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, তার মানে এটা নয় যে আমরা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেবো না। আমরা যখন মেঘালয় কমপ্লিট করে ফিরবো, তো একটা নাইট স্টে করার ইচ্ছা আছে গুয়াহাটিতে। তো গুয়াহাটিতে যেদিনকে স্টে করবো সেদিনকে মায়ের কাছে পুজো টুজো দিয়ে দেন আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। ঘুরে ঘুরে পাহাড়ের উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছি। চলো, এবার ঠান্ডা লাগছে, একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের জ্যাকেটগুলো পরে নিতে হবে। এই দেখো টার্নিংগুলো বুঝতে পারছো, পুরো ইউ হয়ে উঠছে দেখো, বাসটা উঠবে দেখো, ঘুরেই পুরো সোজা উপরে।
এই জিনিসটা কিন্তু আমার বেশ দারুণ লাগে পাহাড়ে। এই দেখো সোজা উপরের দিকে উঠছে একদম। 4:55 বাজে, তাই সন্ধে হয়ে গেছে। আমাদের এখনও পর্যন্ত কিন্তু বেশ কিছু রাস্তা যেতে হবে, তাই ভাবছি যে রাত্রিবেলা জার্নি করাটা কি ঠিক হবে নাকি কোনো জায়গায় স্টে করে নেওয়া যাবে। আগে দাঁড়িয়ে সবার সাথে একটু কথা বলে নিই। রাস্তায় গাড়ি ঘোড়া আছে, সেই দিকে কোনো চাপ নেই, কিন্তু গিয়ে যদি হোটেল না পাই সেটাই চাপ হয়ে যাবে। ওরে বাবা, গাড়ি তো উঠছেই না 3 নম্বরে। চলো 2 নম্বরে তুলি আপাতত। গোপ্রোতে বোঝা যাবে না জানি, কিন্তু পুরো সোজাভাবে উপরের দিকে উঠে যাচ্ছে। যতই আমরা উপরের দিকে উঠছি পুরো কনকনে ঠান্ডা লাগছে ভাই। আমরা এই জামের মধ্যে দাঁড়াতে চাইছি না বলে তাই, তো জামটা ছেড়ে দাঁড়িয়ে কিন্তু জ্যাকেট পরতেই হবে। ওরে বাপরে বাপ। ওয়েলকাম টু মেঘালয়া। আসামকে ছেড়ে দিয়ে কিন্তু আমরা মেঘালয় এন্টার করে গেছি। আর মেঘালয় এন্ট্রি মানেই শুধু টার্নিং নাও আর উপরের দিকে ওঠো, টার্নিং নাও আর উপরের দিকে ওঠো। রাত্রিবেলা অতটা বুঝতে পারবে না, যদি এটা দিনে দিনে আমরা পার করতে পারতাম না আলাদাই লাগতো। আমাদের ঠিক মাথার উপরে দেখো পুরো সোজা হয়ে পাহাড় দাঁড়িয়ে আছে। তো সোজা চলে যাচ্ছে নাগাঁও, আর আমরা ঠিক ডান দিকে নিয়ে নেবো শিলংয়ের দিকে। এই আমরা ডান দিক নিয়ে উড়ে যাবো এবারে পুরো সোজা। টাইম হচ্ছে এখন 5:36, আর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে জ্যাকেটটাকে সব পরে নিয়েছি। এখানে একজন লোকাল লোক বলছে যে সামনে প্রচুর ঠান্ডা, এখানে যা ঠান্ডা রয়েছে তার ডবল নাকি ঠান্ডা উপরে একটু পরেই পেয়ে যাবে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস শুনলাম, আমরা যে যাচ্ছি এইটা হচ্ছে আসাম, আর রাইট সাইডে যে রাস্তাটা আসছে ওটা হচ্ছে শিলং। ওরে বাবা, ধুলো দেখো খালি। ও শিলং 80 কিলোমিটার এখান থেকে। আমি এরকম বর্ডার কখনো দেখিনি যে রাস্তার মিডিলটা হচ্ছে বর্ডার, এপারে আসাম আর ওপারে হচ্ছে মেঘালয়। এখানে রাস্তাটা দেখো, রাস্তা পুরো 6-7 ইঞ্চি খুলে গাড্ডা করে রেখে দিয়েছে। ওরে বাবা, মোস্ট ডেঞ্জারাস রোড হয়ে আছে এখন। আচমকা যদি কেউ এসে যায় তো পড়বেই পড়বে। এই ডান দিকে রাস্তাটা বুঝতে কতটা নিচু, এই দেখো এখানে আবার সমান হয়ে গেল। কি অবস্থা, পুরো চেঁচে রেখে দিয়েছে একদম, কিচ্ছু নেই ওখানে মাল মশলা। টাইম হচ্ছে এখন 6:45, আর আমরা উমিয়াম লেক থেকে 46 কিলোমিটার দূরে আছি। আর এরকম জাস্ট কার এনজয় করতে করতে আমরা উপরের দিকে উঠছি। তবে এটা দিনের বেলা হলে বেশ ভালো হতো, রাত্রিবেলা বেশ ডেঞ্জারাস সিচুয়েশান হয়ে আছে এখন এই রাস্তায় বিশেষ করে। এই দেখো পুরো 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে। ওরে বাবা, এখনও কার্ভ শেষ হয়নি। ওমসিং 32 কিলোমিটার। যত উপর দিকে উঠছি কিন্তু এবার ঠান্ডা ভালোই লাগছে, নিচের দিকে বেশ গরম গরমই লাগছিল, যত উপরে উঠছি তত ঠান্ডা। আর আমাদের চারিদিকে পুরো জঙ্গল আর জঙ্গল, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। দিনের বেলা হলে কিন্তু বেশ সুন্দর একটা সিনিক বিউটি আমরা এনজয় করতে পারতাম। এদিকে কত সব ফলের দোকান দেবো, আনারস কুমড়ো সব বিক্রি হচ্ছে। তো আমাদের এবারে একটা হোমস্টে খুঁজতে হবে, তো আস্তে আস্তে যাচ্ছে ওই কারণে হোমস্টে দেখে আজকে নাইটে স্টে করতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা। টাইম হচ্ছে এখন 8:21, আর আমরা হোটেল খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই রুটেতে কোনো রকম হোটেলে নেই, যদি না পাই একান্ত তাহলে কিন্তু শিলংয়ে যেতেই হবে। আর শিলং এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। টাইম হয়ে গেছে পাক্কা 9টা, আর এখন আমরা এখানে রুমের জন্য খুঁজছি, এখনও রুমই পাচ্ছি না ভাই। তার মধ্যে আমার চার্জারটাও খারাপ হয়ে গেছে, মোবাইলও সুইচ অফ হয়ে গেছে, কি করবো কে জানে। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে একদম। 2000 years later. আজকে ফুল কেস খেয়ে গেছে ভাই, এত ঠান্ডা, তার উপরে হোটেলের ভাড়া শিলংয়ে 2500-3000 টাকার নিচে কোনো হোটেলই দিচ্ছে না, কি হবে কে জানে। আমরা ভেবেছিলাম যে রাস্তায় যেতে যেতে হোটেল নিয়ে নেব, কিন্তু খুঁজতে খুঁজতে এক তো লেট হয়েছে, তার উপরে হোটেল পাওয়াও গেল না, তার মধ্যে আবার এত ভাড়া চাইছে। আমি জানতাম যে শিলংয়ের ভাড়া অনেক বেশি, তবে এত বেশি হবে বুঝতে পারিনি। টাইম হয়ে গেছে 9:42, আর এখান থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে শিলংয়ের। তা রাস্তার ধারেই হোটেলটা দেখেছি, শ্রীকান্ত দা গেছে কথা বলতে, কত কি রুম ভাড়া বলে দেখা যাক, যদি কম জমে হয় তাহলে এখানে থেকে যাবে আজকে নাইটটা। টাইম হচ্ছে 10:07, আর আমরা শিলং পৌঁছে গেছি। হোটেলের দিকে যাচ্ছি, একটা হোটেলের সাথে কথা হয়েছে। তো রাস্তাটা দেখো পুরো এইভাবে পুরো স্বর্গে তুলে দিচ্ছে ভাই। এক তো এই বিভৎস ঠান্ডা,
তারপরে আবার বাম্পার করেছে এই ঢাল রাস্তার মধ্যেখানে। ওরে বাবা, গাড়ি উঠছেই না, সিঙ্গেলই উঠতে পারছে না, ডবল নিয়ে এলে এসব ওটা কী হবে কে জানে, ডবল নিয়ে ওটা অসম্ভব। ওরে সাবাস, এখনো উপরে উঠছে সোজা। চলো চলো, টাইম হচ্ছে 10:36 আর আমরা এই হোটেলটা বুক করেছিলাম রাস্তায় আস্তে আস্তে। আর এখান থেকে যা শিলং সিঁড়িটা দেখো, পুরো সব পাহাড়ের গায়ে ঘরগুলো লাইট জ্বলেছে, দারুণ লাগছে। তো চলো আগে রুমের ভিতরে যাই, তারপর কথা হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা। টাইম হচ্ছে এখন রাত্রির 11টা, আর এসে খুব জোর খিদে পেয়েছিলো, আমরা এরকম কেক খাচ্ছি। তো টুকটাক খাবার দাবার যা আছে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো আজকে, আর একদম ভালো লাগছে না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং নেক্সট পার্টগুলো দেখতে একদমই মিস করো না।